নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে এই পর্বে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ প্রথম দফা নির্বাচনে এই যে একটা রেকর্ড ভোটদান হলো তার পেছনে সম্ভাব্য কারণগুলো কী কী থাকতে পারে এবং এতে কার লাভ হবে। গতকাল আমি একটি ভিডিও বানিয়েছিলাম প্রথম দফা নির্বাচন কেমন হলো এবং সেখানে নির্বাচন কমিশনের কী ভূমিকা। আজকে আমি এই বিষয়টি নির্বাচিত করেছি, তার কারণ এই বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক চর্চা শুরু হয়ে গেছে। তার কারণ চর্চা হওয়াটাই স্বাভাবিক। স্বাধীনতাত্তর অর্থাৎ স্বাধীনতার পরবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ইতিহাসে সবথেকে বেশি ভোট পড়েছে এবার। 91.78% টার্ন আউট। ভাবা যায় এত বেশি ভোটদানের হার এবার কেন? মানুষ এত বেশি ভোট দিলেন কেন এত বেশি সংখ্যায়? যদিও কেউ বলেনি মানুষকে ভোট দিতে না, মানুষ ভোট দেবে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড আছে আর কি। মোটামুটিভাবে ডেটা যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, 80-85%-এর মধ্যে খুব ভালো ভোট হলে সেটা যায়। সেটা এক ধাক্কায় বেড়ে 91.78% হলো কেন? এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কারণ এবার অনেক কিছুই হয়েছে যেগুলো সাধারণত বিধানসভা নির্বাচনে বা অন্য কোনো নির্বাচনে ঘটে না। তো আমি আমার মতো করে বিশ্লেষণ করবার চেষ্টা করছি। প্রথম যে কারণটি আমার মনে হয়, এসআইআর এর দরুন অনেক নাম বাদ যাওয়া। সত্যিই তো এমন অনেক মৃত ভোটার ছিল, এমন অনেক ভোটার ছিলেন যাদের দু জায়গায় নাম, সেই নামগুলো বাদ গেছে। এর ফলে যেটা হয়েছে, শতকরা হিসেবে যেহেতু লবের পোর্শন একই আছে, হরের পোর্শনটা কমে গেছে, তো সেই হিসাবে স্বাভাবিকভাবেই যদি লবের পোর্শনটা একও থাকে তবে শতকরা হিসাবে পার্সেন্টেজটা বাড়বে। এটাই গাণিতিক হিসেব, এটাই গাণিতিক নিয়ম। কিন্তু এখানে আমার একটা বক্তব্য আছে যে যে সমস্ত ভুয়ো ভোটার ছিলেন এবং যেই সমস্ত ভোট পড়তো না বলে আমরা এখন মনে করছি, সেই ভোটগুলো কি সত্যি পড়তো না, নাকি দোর্দণ্ড প্রতাপ ইলেকশন মেশিনারি প্রতিনিধিরা সেই ভোটগুলো নিজেরা দিয়ে দিতেন? সেটা যদি নিজেরা দিয়ে দিতেন তবে কিন্তু এই যুক্তিটি খাটে না। যদিও এটা একটা অবশ্যই যথার্থ কারণ হিসাবে ধরে নেওয়া যেতে পারে আলোচনার জন্য, যে এসআইআর এর দরুন বেশ কিছু নাম বাদ চলে যাওয়া, কারণ এসআইআর এর দরুন 91 লাখ ভোটারের নাম বাদ গেছে, সেটার পার্সেন্টেজ করলে 11.63%, যেটা অনেকটা। সুতরাং শতকরা হিসাবেই সেক্ষেত্রে ভোটদানের হার বেশি হবে, সেটাই স্বাভাবিক। দ্বিতীয় যে কারণটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হওয়া। অনেক মানুষ যারা এই বিষয়টি সম্বন্ধে তেমনটা অবগত নয়, তারা ভেবেছেন এরপর হয়তো এনআরসি লাগু হবে এবং সেখানে যদি ভোট না দেন তবে হয়তো নাগরিকত্ব থাকবে না। ভোট দেওয়াটা বোধহয় নাগরিকত্বের একটা মাপকাঠি বা মানদণ্ড হতে চলেছে। আসলে ব্যাপারটা তেমন নয়, কারণ ভোট দেওয়াটা কোনো সরকারি অধিকারকে, মানে ভোট না দিলে আপনার অধিকার যে চলে যাবে, আপনার নাগরিক অধিকার থেকে যে আপনাকে বঞ্চিত করা হবে, সেটা কোনো ব্যবস্থা আমাদের সংবিধানে নেই। সুতরাং এই বিষয়টা যদি কাজ করেও থাকে সেটা নিতান্তই অন্যায্য এবং সেটার কোনো ব্যাখ্যা বা সেটার কোনো অস্তিত্ব আমাদের সংবিধানে নেই। কিন্তু অনেকে মনে করছেন এই ভয়টা কাজ করেছে এবং তার দরুন মানুষ বাইরে থেকে এসেও ভোট দিয়ে গেছে। যারা বাইরে থাকেন তারা এখানে এসেও ভোট দিয়ে গেছে। অর্থাৎ মানুষ এবার ভেবেছে যে এবার ভোট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তার নাগরিকত্ব ধরে রাখার জন্য। তাহলে হয়তো না হয়, সে যদি ভোট না দেন তাহলে হয়তো তার নাম বাদ চলে যাবে। এরকম একটা ভীতির কারণেও ভোট দিয়েছেন বলে অনেকে মনে করছে। 3 নম্বর যে কারণটির কথা মনে হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই নির্বাচন কমিশনের অভূতপূর্ব নজরদারি। দেখুন, আমরা এখান থেকে বুঝতে পারবো না, আমি তো শিলিগুড়িতে থাকি, শিলিগুড়িতে ভোট বরাবরই শান্তিপূর্ণ হয়। যে কোনো জগন্নাথই শিলিগুড়িতে ভোট কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ হয়। দু একটি ঘটনা যে এখানেও ঘটেনি তেমনটা নয়, কিন্তু যদি নেট পার্সেন্টেজ ধরি তাহলে শিলিগুড়ির ভোট সবসময় শান্তিপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গা আছে যেখানে ভোটাররা ভোট দিতে যেতে ভয় পান। তাদেরকে আগের দিন রাতে গিয়ে শাসিয়ে আসেন দোর্দণ্ড প্রতাপ সব নেতারা, দোর্দণ্ড প্রতাপ সব কর্মীরা। ভোট দিতে গেলে এই হবে, ভোট দিতে গেলে ওই হবে। সেটা আজকের ট্র্যাডিশন নয়, সেটা বহুদিনের ট্র্যাডিশন। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, না সেরকম টাইপের। সেখানে এবার নির্বাচন কমিশন এত আগের থেকে ব্যবস্থাপনা শুরু করেছে এবং
এত সুচারুভাবে, এত শক্তপোক্তভাবে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করেছেন যে মানুষ কনফিডেন্স পেয়েছে, এবং সেই কনফিডেন্স পাওয়ার দরুন মানুষ কিন্তু বুথ অবধি গিয়ে ভোটটা দিয়েছে। এটাও একটা বড় কারণ। 4 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে পার্টিগুলোর মধ্যে তুমুল একটি উন্মাদনা এবার ছিল, এবং সেটা কিন্তু ভোটারদের মধ্যে প্রবাহিত হয়েছে। টিএমসি যেন তেন প্রকারে তাদের সরকার বাঁচাতে চায়, এবং বিজেপি যেন তেন প্রকারে সরকারে আসতে চায়, কারণ বিজেপির অনেকেই মনে করছেন এটা নাও আর নেভার সিচুয়েশন, আসলে এবারই আসবে, নাহলে আর আসবে না। সেজন্য বিজেপির তরফ থেকে এটা একটা বিশেষ পরিস্থিতি, এবং বিজেপিকে যারা সাপোর্ট করে তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি প্রবাহিত হয়েছে, এবং তারা গিয়ে ভোট দিয়েছেন। ঠিক তেমনই টিএমসির যারা কোর ভোটার, তারাও কিন্তু টিএমসিকে বাঁচানোর জন্য, টিএমসি যেন সরকারে থাকে, যেহেতু উল্টো দিকে কেন্দ্রীয় সরকার, রাজ্য বিজেপি, নির্বাচন কমিশন সব কিছু মিলে এই তৃণমূল সরকারকে হটানোর জন্য উঠে পড়ে লেগেছে। তো সেখান থেকে টিএমসি সরকারকে বাঁচানোর জন্য টিএমসির যারা কোর ভোটার তারাও বহুল পরিমাণে গিয়ে ভোট দিয়েছে, এরকম একটা কারণও হতে পারে। 5 নম্বর যে কারণটি আমার মনে হয়, পরিযায়ী শ্রমিকদের আগমন। দেখুন, পরিযায়ী শ্রমিকরা কিন্তু অনেকেই ভোট দিতে আসতেন না, কিন্তু এবার যে কোনো কারণেই হোক, এসআইআর কারণে যে ভীতি তৈরি হচ্ছে সেই কারণেই হোক, বা নিজেদের মতামত জানাতে, কারণ তারা তো বাইরে থাকেন, আমরা অনেক সময় তাদের ভুলেই যাই, কিন্তু তারাও এই বাংলারই অংশ। তারা তাদের বাড়ি যেন ঠিকঠাক মতো চলে, তাদের সংসার যেন ঠিকঠাক মতো চলে, ছেলেরা মেয়েরা তাদের যে সন্তান সন্ততিরা রয়েছে তারা যেন ভালো করে থাকে, স্ত্রী যেন ভালো থাকেন, তার জন্য তারা বাইরে গিয়ে কাজ করে। তাদের মধ্যেও একটা রাগ আছে, ক্ষোভ আছে, তারাও তাদের মতামত জানাতে চায়, তারাও চায় এমন কিছু হোক যাতে তারা পশ্চিমবঙ্গ থেকে রোজগার করতে পারে, এমন কিছু হোক যাতে তারা পরিবারের সাথে থাকতে পারে, মেয়েটা বা ছেলেটা দিনের শেষে বাবা বা মাকে কাছে পায়। এই কারণেও কিন্তু পরিযায়ী শ্রমিকরা এবার একটা বিশাল সংখ্যায় ভোট দিয়েছে। সেই ভোটটা কোন দিকে যায় সেটাও কিন্তু একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হতে পারে। তো আমার মনে হয় এই সমস্ত কারণ রয়েছে, বা নির্দিষ্ট একটা কারণ না থাকলেও এই যে কারণগুলো বললাম, উপরোক্ত কারণগুলোর মধ্যে হয়তো 2-3টে কারণ প্লে করবে। ঠিক কোন কারণগুলোর জন্য ভোটদানের হারটা বাড়লো সেটা ইলেকশনের রেজাল্টের দিনই বোঝা যাবে। কারণ এখন পলিটিক্যাল পার্টিগুলো যে যার মতো করে বলে চলেছে। অমিত শাহ বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে 110টি আসন পাবে। আবার তৃণমূল কংগ্রেসের থেকে বলা হচ্ছে 130টা 135টা আসন পাবে। ভাগ্য ভালো কেউই 152টা বলছেন না। সুতরাং এই যে কারণগুলোর মধ্যে কোন কারণটা অ্যাকচুয়ালি প্লে করছে, বা কোন কারণগুলোর জন্য অ্যাকচুয়ালি ভোটদানের হারটা বাড়ছে, সেটাই কিন্তু নির্ধারণ করে দেবে কোন পলিটিক্যাল পার্টি এর দ্বারা লাভবান হবে। যদি সত্যি সত্যি পরিযায়ী শ্রমিকরা অনেক বেশি পরিমাণে এসে ভোট দিয়েছেন বলে ভোটদানের হারটা বাড়ে, তবে এর দ্বারা অবশ্যই বিজেপি উপকৃত হবে, অস্বীকার করার জায়গা নেই। নির্বাচন কমিশনের অভূতপূর্ব নজরদারিতে যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তার দরুন যদি ভোটদানের হারটা বাড়ে, সেক্ষেত্রেও বিজেপি ডিভিডেন্ডটা পাবে। কারণ এই যে ভোটাররা যারা ভয়ে আতঙ্কে এতদিন ভোট বুথ অবধি যেতে পারতো না, তারা কিন্তু তৃণমূলের ভোটার নয়, তারা বিরোধী দলেরই ভোটার। সিপিএমের ভোটার হতে পারে, কংগ্রেসের ভোটার হতে পারে, বা বিজেপির ভোটার হতে পারে। বিজেপি যেহেতু ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সুতরাং তারা কিন্তু মনে হতে পারে যে তারা বিজেপিকেই ভোটটা দেবেন। সুতরাং সেদিক থেকে এই দুটো কারণ যদি প্লে করে যায়, পরিযায়ী শ্রমিক আর এই নির্বাচন কমিশনের অভূতপূর্ব নজরদারিত্ব, তবে কিন্তু বিজেপি লাভবান হবে। আবার দেখুন, এসআইআর ব্যাপারটি যদি কার্যকর হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে তৃণমূলও লাভবান হবে, বিজেপিও লাভবান হবে। কারণ একটা অংশ সত্যি লাইনে দাঁড়িয়ে খুব হতাশ হয়েছে, এবং তারা মমতা ব্যানার্জিকে দেখছেন অ্যাজ এ প্রোটেক্টর অফ দেয়ার ভোটিং রাইট। তারা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আবার আরেকটা অংশ যারা অনুপ্রবেশকারীদের নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, সেটার দ্বারা জর্জরিত, এবং তারা চান যে এসআইআর এর মাধ্যমে এই নামগুলো মুছে যাক, এবং মুছে গেছে, তারা কিন্তু আবার বিজেপিকে ভোট দেবে। সুতরাং কোন কারণ প্লে করছে সেটার উপর নির্ভর করবে কে ডিভিডেন্ড পাবে, কে ডিভিডেন্ড পাবে না। ট্র্যাডিশনালি মনে করা হয় যে বেশি পোল অ্যান্টি ইনকামবেন্সিকেই সূচিত করে, কিন্তু রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, এখানকার রাজনীতি বহুমাত্রিক। সুতরাং একমুখী বিশ্লেষণের মাধ্যমে এখানে বলা যাবে না যে এই ভোট বিজেপির দিকেই যাবে। এই ভোট তৃণমূলের দিকেও যেতে পারে, বিজেপির দিকেও যেতে পারে।
এই যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে কোন কারণ অ্যাকচুয়ালি ফিল্ডে অপারেট করছে তার উপর নির্ভর করেই হয়তো রেজাল্টটা নির্ধারিত হবে 4 তারিখে। তো এই হচ্ছে আজকের পর্ব। আশা করি আপনাদের এই বিশ্লেষণ ভালো লেগেছে। চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।